এক সপ্তাহ পরে আমাকে ওনারা প্রপোজ করে যে ওনাদের সাথে আমার বিছানা শেয়ার করতে হবে। আমি বললাম এটা কিছুতেই সম্ভব না, আমি পারবো না, কারণ আমি এখানে কাজের উদ্দেশ্যে আসছি, বিছানা শেয়ার করতে আসিনি। আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন আক্তার। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আসলে আমার জীবনে যে এটা ঘটে গেছে সেটা তো আর আমি চাইলেই ফেরত আসবে না, তবুও সতর্ক করার জন্যে আজকে আমার এই গল্পটা তুলে ধরা। আমি একজন প্রবাসী নারী, আমি প্রবাসী ছিলাম। প্রবাসে আমি 3 বছরের জন্য গেছিলাম। সেখানে আমি থাকতে পারিনি 3 মাসও। এর আগে আমাকে বাংলাদেশ ফেরত আসতে হয়। তবে আসলে ফেরত আসতে হয়েছে এই জন্যেই যে আমি যে লোকের মাধ্যমে গেছিলাম সে আমার সাথে 2 নাম্বারই করছে। প্লাস আমি যে বাসায় কাজে গেছিলাম সেই বাসার লোকজনগুলো ভালো ছিল না, যার কারণে আমি ওখানে টিকতে পারিনি। ওখান থেকে আমাকে পালিয়ে আসতে হয়েছে। আমি যখন বিদেশে যাই অনেক স্বপ্ন নিয়ে বিদেশ গেছি যে আমি বিদেশ যাওয়ার পরে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছুই হবে, কিন্তু কষ্ট করার জন্য গেছি, দেহ বিক্রি করার জন্যে না। তো সেখানে গিয়ে আমি দেখি যে পুরো উল্টা। আমাকে বলছে বাসাবাড়ির কাজে, আমি বাসাবাড়ির কাজেও গেছি। আমি 1 সপ্তাহের মতো বাসাবাড়িতে কাজ করছি খুব ভালোভাবে। 1 সপ্তাহ পরে আমাকে ওনারা প্রপোজ করে যে ওনাদের সাথে আমার বিছানা শেয়ার করতে হবে। আমি বললাম এটা কিছুতেই সম্ভব না, আমি পারবো না, কারণ আমি এখানে কাজের উদ্দেশ্যে আসছি, বিছানা শেয়ার করতে আসিনি। তো প্রথমে আমাকে মালিক যখন প্রপোজ করে আমি রাজি হই না। রাজি না হতে একদিন ফাঁকা বাসায় আমাকে একা পেয়ে আমার মালিক আমার সাথে খারাপ ব্যবহার করে শুরু করে দেয়। আমাকে জোর করে তার রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে আমার সাথে জোর করে যা কিছু করার তাই কিছু করে। আমি তখন কি করব? আমি চাইলেই কিছু করতে পারতেছি না, কারণ পুরো বাড়ি ফাঁকা। আমার মালিক আমাকে এইভাবে ফাঁকা বাড়িতে এত কষ্ট দিবে আমি কখনোই বুঝি নাই। তো এভাবে প্রথম দিন আমাকে আমার সাথে জোর করে যা কিছু করার করে নিল। এরপর থেকে তাকে দেখলেই আমি দূরে দূরে থাকি। কিন্তু দূরে থাকলেই কি হবে? বাড়ি তার, ঘর তার, সবই তার। আমি দূরে থাকলেও নিজেকে লুকিয়ে রাখতে পারি না। সে যেভাবেই হোক না কেন আমাকে ডাকে, আমি পাত্তা দিই না বিদায় জোর জবরদস্তি করে। সারাদিন বাড়িতে কাজ করতে হয়, খাটাখাটনি করি। রাত হলে যে একটু শান্তিতে ঘুমাবো সেটাও পারি না, কারণ পারবো কীভাবে? তার কথা হলো যে আমাকে তুমি সময় দাও, তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করি। কিন্তু আমি তো ওনাকে খুশি করার জন্য ওখানে যাইনি। এভাবে উনি আমাকে কয়েকদিন বিরক্ত করলো। কয়েকদিন সে আমার সাথে এইসব কিছু করা শুরু করলো। তারপরে তার বড় এক ছেলে আছে, বয়স কিন্তু অনেক, না হলেও 40-এর উপরে হবে আমার মালিকের ছেলে, কিন্তু বিয়ে করেনি। শুনছি বিদেশে নাকি বিয়ে করলে মেয়েদেরকে যৌতুক দিয়ে আনতে হয়। আর আমাদের বাংলাদেশের নিয়ম যে মেয়েদের যৌতুক দিয়ে ছেলের বাড়িতে পাঠায়, আর বাহিরের নিয়ম তারা নাকি যৌতুক দিয়ে মেয়ে আনে, যার কারণে সে বিয়ে করেনি। কিন্তু বিয়ে করেনি তাতে আমি কি করব? আমার তো কিছু করার নেই। কয়েকদিন পরে উনিও আমাকে ডিস্টার্ব করে শুরু করে দিল। আমি পারতেছি না সহ্য করতে, কারণ বাপ ছেলে মিলে একসাথে যদি আমাকে এভাবে প্রতিদিন বিরক্ত করে আমি কিভাবে জীবন নিয়ে থাকবো? সারাদিন খাটাখাটনি করতে হয়, রাত্রে শান্তিতে ঘুমাইতে গেলে এদিক দিয়ে ডাকে ওই দিক দিয়ে ডাকে, বিরক্ত করে। নিজেকে আর কোনোভাবেই আমি রাখতে পারতেছি না, কারণ বাবা ছেলে যখন দুজনে, বাবা যদি আগে আসে ছেলে পরে আসে, আবার কোনোদিন বাবা ছেলে আগে আসে বাবা পরে আসে, কিন্তু আসে রেগুলারই তারা বাপ ছেলে মিলে আমার কাছে আসে। আমি অনেক অনুরোধ করি, আমি বললাম যে আমার টাকা পয়সা দরকার নেই, আমি টাকার জন্যে আজকে এই জায়গায় আসছি ঠিকই, কিন্তু দেহ তো বিক্রি করতে আসিনি। আমার টাকা পয়সা কোনো লোভ লালসা নেই, আমি এগুলো কাজ করতে পারবো না।
আমি খুবই ক্লান্ত, কিন্তু কে শুনে তার কার কথা? প্রতিনিয়ত আমাকে তারা এরকম ভাবে ডিস্টার্ব করে। তো আমি কিছুতে যখন কুলিয়ে উঠতে পারি না তাদের জ্বালা যন্ত্রণা, তখন আমি চিন্তা করি এখানে থাকলে তো আমার প্রতি রাত তাদের খাবার হতে হবে। আর এভাবে যদি প্রতি রাত তারা আমাকে দিনের পর দিন কষ্ট দেয়, তাহলে একদিন আমাকে আর বাংলাদেশ ফিরে যেতে হবে না, আমাকে এই বিদেশি পড়ে মরতে হবে। আমার জীবনটাকে আমি বাঁচাতে চাই, আমার লাগবে না বিদেশ, আমি বিদেশ করতে চাই না। কিন্তু ওখান থেকে যে আমি বের হয়ে আসবো এরকম কোনো অপশন আমার কাছে ছিল না। আমার কাছে ছিল না কোনো মোবাইল, ছিল না কেউ পরিচিত। তো আমি বললাম যে জীবনের ঝুঁকি তো অনেক নিলাম, আজকে জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গায় আসছি, জীবনের ঝুঁকি নিয়ে আরেকটা সিদ্ধান্ত নেই। তো পরে অনেক ভেবে চিন্তে দেখলাম যেভাবেই হোক আমাকে মিথ্যা কথা বলে পালাতে হবে। তো তাদের বাসা থেকে আমাকে কিছুতেই বের হতে দিত না। আমি যে বাসার বাইরে খোলা মনে একটু আকাশের নিচে বসবো এই সুযোগটা তারা আমাকে দিত না। তো সেদিন যে কোনোভাবে আমি বাগানে বের হই, এই সুযোগটাই আমি কাজে লাগাই যে এইভাবে আমাকে পালাতে হবে। আমি না কোনো টাকা পয়সা, না আমার সাথে কোনো কিছু ছিল, আমি যে কোথায় যাব আমি সেই চিন্তা একবারও করিনি। শুধু ভাবছি জীবন বাইচা থাকলে অনেক কিছু করতে পারবো। জীবনের ঝুঁকি নিয়ে ওই বাসা থেকে পালালাম। কিন্তু আমি তো জীবনে কোনোদিন বিদেশ করিনি, কাউকে চিনি না, জানি না। আমাকে রাস্তায় যে বেরোলাম, আমার যদি আরও কোনো বিপদ হয়। তবে কথাই বলে না, একটা বাঙালি বাঙালির দুঃখ বুঝে, কিন্তু বিদেশের মানুষগুলো কখনোই বাঙালির দুঃখ বুঝে না। রাস্তায় দেখা হলো এক বাঙালির সাথে, সে বলল যে বাইরে কেন আমি আমার সব ঘটনা খুলে বললাম। খুলে বলার পরে বলল যে দেখো এইভাবে তো তোমাকে বাংলাদেশ পাঠানো যাবে না, আর তুমি যদি এখন থানা পুলিশ করতে চাও কোনো লাভ হবে না, কারণ এখানে আরও টাকা পয়সায় নষ্ট হবে। তুমি এক কাজ করো, তুমি থানায় যাও, থানায় যাওয়ার পরে তুমি বলো তুমি বাংলাদেশ ফেরত যাবা। তুমি বললাম যে আমি থানায় যে যাব, বাংলাদেশ ফেরত যাব, এটা কীভাবে কি? উনি বলল যে হয়তোবা তোমাকে 3 মাস জেল কাটতে হবে, তারপরে তোমাকে ওরা নিজেরাই বাংলাদেশ পাঠিয়ে দিবে। তো আমি বললাম তারপরে তো আমি আমার মান সম্মান ভালোভাবে রাখতে পারবো, কাউকে তো আর আমার ইজ্জতটা বিলাতে হবে না, আমি তাই করব। এরপরে আমি বিনা দোষে 3 মাস জেলে থাকি। 3 মাস থাকার পরে আমি বাংলাদেশে, ওরা আমাকে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেওয়ার পরে আমি আমার বাংলাদেশে আসার পরে আমি যে আমার ফ্যামিলির কাছে যাব, এই মুখটা আমার ছিল না। কারণ আমি অনেক স্বপ্ন নিয়ে বিদেশে পা রাখছি, যে বিদেশ যাব, টাকা পয়সা কামাবো, এটা করব সেটা করব। এরপরে আমি ঢাকায় আমার এক বোনের বাসায় উঠি, ওখান থেকে আমি একটা চাকরির সন্ধান করি। চাকরি করে এখন আমি অনেক ভালো আছি, অনেক ভালো দিন পার করতেছি। কিন্তু আজকে গল্পটা বললাম এই জন্যেই যে আমার মতো ভুল করে কেউ বিদেশ যাবেন না। আসলে দেশের মানুষ দেশে পড়ে থাকাই ভালো। বিদেশে যেমন টাকা তেমন কষ্ট। যার কপাল ভালো থাকে সে ভালো জায়গায় গিয়ে পড়ে, আর যার কপাল আমার মতো খারাপ হয় তার এরকম প্রতিনিয়ত বাপ ছেলে মেলেই তাকে জ্বালাতন করবে। তো একটা অনুরোধই করব যে মেয়ে মানুষ বিদেশ যাইবেন না, তারা বাংলাদেশে চাকরি বাকরি করে থাক। বাংলাদেশে আমাদের কর্মের এখন অনেক কিছু বের হয়েছে, আমরা কর্ম করতে জানি। তো আমরা দেশের মানুষ দেশেই কর্ম করব, বিদেশের মাটিতে আমরা যেন বলেও পা না রাখি। তবে সবাই চোখ কান খোলা রাখবেন, আমার মতো এরকম যেন পরিস্থিতির শিকারে আপনারা না পড়েন, যার কারণে আপনাদেরকে সতর্ক করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।